ইট পাটকেল দালান কোঠা পেরিয়ে পাভেলদের গাড়িটা রূপনগরে প্রবেশ করলো। ঠিক তপ্ত ভর দুপুরে রাস্তার দুপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। মাথার উপর নীল আকাশটাকে ছুঁয়ে দাঁড়িয়ে আছে সারি সারি তাল আর নারকেলের গাছ। মাঝে মধ্যে রাস্তার ধারে ছোট পুকুর দেখা যাচ্ছে। পুকুরে সেই পানিতে ভেসে বেড়াচ্ছে কয়েকটা সাদা হাঁস। মিতেলি এতক্ষণ বাড়ির সিটে গাড়ির সিটে হেলান দিয়ে বসেছিল। গ্রাম আবহাওয়া আসতে গাড়ির জানালার কাচ খুলে দিল পাভেল। কাচ নামাতে এক পলসা টসকা মাটির সাদা গন্ধ ভুর ভুর করে এসে ওদের নাকে লাগলো। মিতালি কৌতূহল চোখে বলল, এটা সত্যি তোমাদের গ্রাম? পাভেল বলল, কেন? দেখে মনে হচ্ছে না। এত সুন্দর হবে ভাবিনি। আগে কেন নিয়ে আসলে না আমায়? অনেক বছর আসা হয়নি। কত বছর? প্রায় 3 তো হবেই। মিতালি আর প্রশ্ন করলো না। ততক্ষণে গাড়িটা এসে থামলো রূপনগরের বিখ্যাত কাইয়ুমদের পৈতৃক ভিটা বাড়ির প্রসঙ্গে। দোতলা মস্ত বড় বাড়ি, সামনে বিশাল উঠান, একপাশে বহু বছরের পুরনো বাঁধানো একটা বেল গাছ। গাড়ি থামলো শব্দ হতে, চারপাশে ডাক পড়লো, আইসে আইসে পাভেল ভাইরা, আইসে পড়ছে গো দাদি। সেই ডাকের ভিতর থেকে হুলস্থুলুর মতো একে একে বেরিয়ে এলো সকলে। সবাই অপেক্ষা করছিল ওদের জন্য। দাদি সুফিয়া বেগম গত মাসে গ্রামে দিয়ে আসেন, আর যায়নি। গাড়ি থেকে প্রথম নামলো পাভেল, তার পেছনে হাত নামালো মিতালি, সবার শেষ নেমে দাঁড়ালো প্রিয়ান্তি। হাসি মুখে বাড়ি থেকে বেরিয়ে এসেছে বড় চাচি জাহানারা বেগম, রুমানা ফুপি, প্রিয়ান্তি দাদা, ছেলে মেয়ে মোট 4 জন। 2 জন ছেলে আর মেয়ে 2 জন। সবচেয়ে বড় ছেলের নাম আব্দুল কাইয়ুম, তারপর মাঝখানে এক মেয়ে শাহানাজ। তৃতীয় সন্তান ছিল প্রিয়ান্তির বাবা পলাশ রহমান। সবচেয়ে ছোট মেয়ে রুমানা। প্রিয়ান্তির বাবা ব্যবসার কাজে অনেক বছর আগে শহরে পাড়ি জমান, সেখানে সংসার গড়ে ওঠে তার। সেই সংসারে সর্বপ্রথম আসে পাভেল, এরপর প্রিয়ান্তি। প্রিয়ান্তি আর পাভেল শহরে বড় হয়। তবুও ছোটবেলা প্রায় তারা দাদার বাড়িতে বেড়াতে আসতো। গ্রামে সেই দিনগুলো তখন আনন্দ না কাটতো ওদের। প্রিয়ান্তির দাদা মারা যাওয়ার পর দাদিও একসময় শহরে গিয়ে ওদের সঙ্গে থাকতে শুরু করেন। তারপর যখন প্রিয়ান্তির বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা গেলেন, তখন সেই দাদি হয়ে উঠেছিল প্রিয়ান্তির আশ্রয় অভিভাবক। সব কিছুই। রূপনগরের বাড়িটা এখনো যৌথ পরিবারের উষ্ণতা ভরা। বড় চাচা আব্দুল কাইয়ুমের 3 সন্তান। বড় ছেলে রাসেল কাইয়ুম, তার বিয়ে হয়ে গেছে এবং 3টা ছোট ছেলেও আছে, নাম রিহান। তারপর ছেলে নাফিজা, সবচেয়ে ছোট মেয়ে নুসরাত। প্রিয়ান্তির সমবয়সী, সে এখন ভার্সিটিতে পড়াশোনা করছে। বড় ফুপি শাহানারা 2 সন্তান, ছেলে সাব্বির হাসান বর্তমানে এয়ারপোর্টে লেখাপড়া করে সে, আর মেয়ে শাহিদা সাদিয়া হাসান, তার পড়াশোনা প্রায় শেষ, বিয়েও ঠিক হয়ে আছে। সবচেয়ে ছোট ফুপি রুমানা আবার 3 সন্তান, 2 মেয়ে মেহেরিন আর মাহিরা, দুজনে প্রায় প্রিয়ান্তির বয়সী। মাহিরা বড়, মেহেরিন ছোট। মাস 2 আগেই মাহিরা বিয়ে হয়ে যায়। তবে ছেলে খারাপ হওয়ায় মাহিরা মা ওকে নিজের সঙ্গে নিজের বাড়িতে রাখে, শ্বশুর বাড়িতে যেতে দেয় না। আর তাদের সবার ছোট ভাই মুজা, মাত্র 9 বছর বয়সে, দুষ্টুমি ভরা চঞ্চল একটা ছেলে। ওদের আমার সোনা পাখিরা এসেছে রে। এতদিন পর চাচি ফুপিদের কথা মনে পড়লো বুঝি। জাহানারা বেগম আর রোমানা এগিয়ে এসে প্রিয়ান্তিকে জড়িয়ে ধরলো বুকের কাছে। সেই ছোট দেখেছিল মেয়েটাকে কত বড় হয়ে গেছে। ঠিক তখনই রুমানা পাভেলের দিকে তাকিয়ে চোখ নাচিয়ে উঠল, হারে জোহারা, তুমি তো প্রিয়ান্তিকে নিয়েই ব্যস্ত পড়ে গেলে। আমাদের নতুন বৌমাকে বরণ করো আগে। পাভেল, বৌমাকে এভাবে পেছনে দাঁড় করিয়ে রেখেছিস কেন রে? সামনে আর পাভেল হেসে মিতালির দিকে তাকালো। মিতালি নতুন বইয়ের মতো কিছুটা লাজুক ভঙ্গিতে আঁচলটা মাথা টেনে দিয়ে সামনে এগিয়ে এলো। রুমানা মিতালির চিবুক ছুঁয়ে দুষ্ট হেসে বলেন, মাশাল্লাহ। শহরের মেয়ে হলেও বউটার ভেতরে শান্তশিষ্ট একটা ভাব আছে, চোখ দুটো যেন মায়া ভরা। পাশ থেকে জাহানারা হাসলেন, হারে পাভেল, তোকে এই মেয়ে দিল কিভাবে? নুসরাত এগিয়ে এসে বলল, নতুন ভাবি,
তোমাকে তো আমার ছবিতে দেখেছি, সামনাসামনি তো আরো মিষ্টি লাগে। এর কয়েকদিন কিন্তু তোমাকে আমরা একদম ছাড়িনি। মিতালি নিচু গলায় হেসে বলল, আমিও যাচ্ছি না এত সহজে। আপনাদের সবাইকে একসঙ্গে দেখে সত্যি খুব খুশি লাগছে। সবাই মিলে কথা বলতে বলতে বিশাল বৈঠকখানা গিয়ে বসলো। বড় পাচেন কাঠের সোফায় আর ফরাসের আরাম করে বসার ব্যবস্থা। ঘরের মাঝখানে ঝুলেছে পুরনো আমলের বড় পাখা। জাহানারা চাচি হাঁক ছাড়লেন নাফিস। ওই নাফিস সুফিয়াকে বল ঘর থেকে ডাবের কাঁদি কেটে নিয়ে আসতে। রোদে উঠে গেছে, পোলাপানগুলো জার্নি করে তৃষ্ণার্ত হয়ে এসেছে। কয়েক মিনিটের মধ্যেই কাঁচের গ্লাস করে ডাবের তাজা পানি নিয়ে এলো নুসরাত। মিষ্টি ডাবের পানিতে চুমুক দিয়ে পাভেলের সব ক্লান্তি দূর হয়ে গেল। মিতালি চারপাশে ঘরদোর উঁচু ছিলি আর বিশাল কাঠের জানালাগুলো ঘুরে ঘুরে দেখছিল। পাভেল বলল, তা আমাদের বিয়ে কোণে কোথায়? তাকে তো দেখলাম না। রুমানা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মুচকি হাসলেন। আর বলিস না পাভেল, মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। বয়স 17 পার হয়ে 18-তে পড়ে যাবে 2 দিন পর, কিন্তু সুবুদ্ধি বলতে ওই 5 বছরের বাচ্চার মতো রয়ে গেল। সারাদিন টই টই করে পাড়া ঘুরে বেড়ায়। তার বেলায় কষ্ট নেই যত কষ্ট ওর পড়াশোনার বেলাতেই। তাই তো সিদ্ধান্ত নিয়েছি বিয়ে দেব, নইলে বড়দের রেখে ছোটদেরকে বিয়ে দেয়। সারাদিন এই বাড়ি থেকে বিচার, ওই বাড়ি থেকে সব দেখতে দেখতে প্রাণটা অতিষ্ঠ। জাহানারা চাচিও হেসে উঠে বললেন, লোকের কাছে মার ধরতে গিয়েছে, তোরা আসবি শুনে জোর করে ধরে নিয়ে গিয়ে গোসল করতে পাঠিয়েছে। পুকুর পাড়ে গেছে, আমাকে নিয়ে কথা হচ্ছে বুঝি। কণ্ঠস্বর ধরে তাকালো উপস্থিত সকলে। পাভেল আর প্রিয়ান্তে স্বাভাবিক থাকলেও অবাকের চূড়ান্তে পৌঁছালো মিতালি। মেয়েটি পরনে ধাতি কাঁচা হলুদ রঙের একটা সুতির থ্রি-পিস। ভেজা চুল থেকে এখনো টুপটুপ করে পানি ঝরেছে। তবে যেটা দেখে মিতালি থমকে গেল তা হলো মেয়েটির চেহারা। মিতালির চোখ বড় হয়ে একবার প্রিয়ান্তের দিকেই তাকালো, আবার সিঁড়ির দিকে নেমে আসা মেয়েটির দিকে চাইলো। অবিকল এক রূপ, একই নাকের গড়ন, একই চোখের পাতা, আর ঠিক একই ছাদে গড়া মুখবয়। এক পলকে দেখে যে কেউ একদম থ বনে যাবে, এ যে প্রিয়ান্তি, কোনো হুবাহুব প্রতিরূপ। তফাৎ শুধু গায়ের রং আর চুল। প্রিয়ান্তি ধবধবে দুধে আলতা ফর্সা, আর সেই মেয়েটি কাঁচা হলুদের মতো ফর্সা। চুলগুলো প্রিয়ান্তির চাইতেও লম্বা বড় বেশি। পাভেল ভাই, এটা আমাদের ভাবি নিশ্চয়। পাভেল মাথা ঝুলালো। মেহেরিন এসে মিতালির পাশে ঘেসে দাঁড়ালো। মিতালি তখনও বিস্ময়। মেহেরিন একগাল মুক্ত ঝরা হাসি দিয়ে মিতালির দিকে হাত বাড়িয়ে দিল। আরে, মিতালির স্বামী ফিরল, মুচকি হেসে বলল, মেহেরিন, তোমাকে দেখে আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম প্রিয়ান্তি বুঝি দাঁড়িয়ে আছে। তোমরা দুজন তো দেখতেও অবিকল একরকম। মেহেরিন খিলখিল করে হেসে উঠল, বলল, ভাবি, তুমি প্রথম না? গ্রামের ছোট বড় সবাই আমাদের দুজনকে একসাথে দেখলে গুলিয়ে ফেলে। তবে প্রিয়ান্তি আপু হলো একদম শান্ত লক্ষ্মী মেয়ে। আমি তার উল্টো, বাড়ির সবাই আমাকে বলে, দেখতে প্রিয়ান্তি আপুর থেকে হওয়ার চেয়ে স্বভাবতা ওনার মতো হলে নাকি ভালো হতো বেশি। দুপুরের খাবারের পর বাড়ির বড়রা আলাপ আলোচনা বসেছে, ছোটরা বসেছে দোতলা ঘরে। খাট জুড়ে গা এলিয়ে বসেছে সব কাজিনরা। এক পাশে বালিশের হেলান দিয়ে বসেছে প্রিয়ান্তি, তার ঠিক কোণ ঘেঁষে বসে আছে মেহেরিন মাহিরা। নুসরাত বিছানায় পা ঝুলিয়ে নেল পলিশ লাগাচ্ছে। নাফিসও আছে সাথে। মুজান খাটের ওপর লাফিয়ে লাফিয়ে একধারে ওপার ওধার করেছে। প্রিয়ান্তি বলল, আগে কতবার বলেছিলাম মন দিয়ে একটু পড়াশোনাটা কন্টিনিউ কর, দেখলি তো। ঠিক পুপিয়া সহ্য করতে না পেরে ধপধপে তোকে বিয়ের আসনে বসালো। ধরে বেঁধে বলল না প্রিয়ান্তি। ওই ফাজিলটা আরো উল্টো খুশি। খুশিতে 2 রাত ঘুমাতে পারছে না। মেয়েরিন লাজুক মুখে চোখ তুলে নুসরাতের দিকে একটা বালিশ ছুঁড়ে মারল। নাফিস হেসে উঠে বলল, হ্যাঁ প্রিয়ান্তি, ঠিকই শুনেছিস। পাশে হাওলাদার বাড়িতে বিয়ে হচ্ছে আমাদের এই বাননটা। মুজাদ বলল, আরে না, নাফিস ভাইয়া ভুল বলছে। হাওলাদার বাড়িতে তো শুধু বড় ডাল ভাত খেয়ে আসে, বরের আসল বাড়ি তো শহরে। মাহিরা মুজাদের মাথায় আলতো একটা চড় মেরে ধমকে উঠল, এই মুজাদ, ছোট মানুষ ছোট মানুষের মতো থাক, ডাল ভাত খেতে আসবে মানে কি এই ছেলে নানার বাড়ি? ওরা অনেক বড় খন্দকার। ছেলে আর তার বাবা মা সবাই শহরে বিশাল বাড়িতে থাকে। প্রিয়ান্তি বেশ কৌতূহলে মেহেরিনের হাতটা নিয়ে হাতের মুঠোয় নিল। মেহেরিনের দিকে ঝুঁকে নিচু গলায় শুধালো, তুই ছেলেকে দেখেছিস? তোর পছন্দ হয়েছে তো নাকি চাচিও ফুপির চাপে পড়ে রাজি হয়েছিস? পছন্দ হয়েছে মানে পছন্দ না হলে আমাদের মেহেরিনকে কেউ জোর করে
বিয়ের আসরে বসতে পারে নাকি। প্রিয়ান্তি বেশ কৌতূহল হয়ে বলে, দেখতে কেমন রে, আস্তে একটা বুনো ষাঁড়ের মতো, বলে খিলখিল করে হেসে উঠল মেহেরি। পাশ থেকে মাহিরা বালিশ ছুঁড়ে বলল, লাভ নেই, এই শয়তান বলে না কিছু, আমরাও অনেক চেষ্টা করেও এর মুখ থেকে একটা শব্দ বের করতে পারিনি। আগের দিনটা হেসে খেলে কাজিনদের আড্ডায় কেটে গেলেও রাতের অন্ধকারে রামতে প্রিয়ান্তির মনের মেঘগুলো যেন আবার ঘন হয়ে উঠল। সারাটা রাত বিছানায় শুয়ে শুয়ে একপাশ ওপাশ করেছে ও। একটা মানুষ এতটা পাষাণ কি করে হতে পারে। বারবার ফোন চেক করেছে প্রিয়ান্তি, একটা মেসেজও আসেনি। প্রিয়ান্তি ও পণ করেছে, সেও আগ বাড়িয়ে বাটরকে আর মেসেজ দেয়নি। সে দিলেও উত্তর দেবে না, সিন করবে না। দুপুর খাবার শেষে নিজের রুমে এসে শুয়ে পড়েছে প্রিয়ান্তি। ঘুমিয়ে একচোট বিকেলের দিকে ওর ঘরে এলো মিতালি। পরনে তার গাঢ় বটন গ্রিন রঙের একটা জামদানি শাড়ি, আঁচলটা পরিপাটি করে পিন করা, চুলগুলো সুন্দর করে খোপা করা, আর তাজা ফুলে দেওয়া দুটো তাজা বেলি ফুল। মিতালি বিছানার কাছে এগিয়ে এসে প্রিয়ান্তির গালে আলতো ধাক্কা দিল, এই প্রিয়, ওঠো তো, আর কত শুয়ে থাকবে, ওঠো তাড়াতাড়ি, জলদি রেডি হও। প্রিয়ান্তির চোখ মেলে ভাবির দিকে চাইলো আলসেমি আর অনিচ্ছার মুখ কুঁচকে বলো, কি হয়েছে ভাবি, এখন কোথায় যাব? কোথায় যাব মানে? যাবে নাকি ছেলের বাড়িতে? আজকে নাকি মেহেরিনের বাবির ডালা নিয়ে যাওয়া হবে। সবাই রেডি হচ্ছে আর তুমি এখানে এভাবে শুয়ে আছো। প্রিয়ান্তি একটা দীর্ঘশ্বাসের পাশ ফিরে শুধালো, আমার ভালো লাগছে না, তোমরা যাও, কোনো অজুহাত চলবে না, একদম চুপচাপ ওঠো তো। প্রিয়ান্তি নাছর বান্ধা। দুই কদম হাঁটলেও তো ওদের উঠোন দেখা যায়, এর জন্য এত সেজে গুজে যাওয়া লাগে নাকি? হয়েছে, তোমার আর জ্ঞান দিতে হবে না। দুই কদম হোক আর 8 কিলোমিটার হোক, আজকে অনুষ্ঠান আছে ওদের ওখানে। আর তুমি কোণে নিয়ে মামাতো বোন এভাবে শুকনো মুখে যাবে মানে কি? আমি যা বলছি শোনো, এও নাও, এটা পরো। সকালের দিকে পাভেল বাজারে গিয়ে সবার জন্য একই রঙের শাড়ি কিনে এনেছে, সেটাই প্রিয়ান্তের হাতে ধরিয়ে দিল মিতালি। ব্যতিব্যস্ত হয়ে শুধালো, যাও এটা পরে আসো। অনিচ্ছায় প্রিয়ান্তির শাড়িটা জড়ানো গায়ে। এরপর মিতালি নিজের হাতে সাজিয়ে দিল ননদকে। বলো, দেখো তো একটু সাজাতে কত মিষ্টি লাগছে। বাড়ির সকলে প্রথমে ভেবেছিল ঘরোয়াভাবে বিয়ের আয়োজনটা শেষ করবে, তবে বাড়ির ছোটদের অনুরোধে মোটামুটি বড় করেই আয়োজন করা হচ্ছে। উঠোনে দাঁড়িয়ে ধামধামাকি করেছে বড় চাচি আর রুমানা ফুপু। চারপাশে ডালা সাজানোর মিষ্টির ঝুড়ি, নানান রঙের ফল আর থালা থালায় মেহেন্দি সেজে রয়েছে। ওরা, তোরা এখনো তৈরি হোসনি? নাফিস, মাহিরা, তোদের সাজগোজে কি আর শেষ হবে না? ফুপু চিল্লাচ্ছে। নাকি দোতলা থেকে নামতে নামতে গায়ে রিং রঙের পাঞ্জাবি ঠিক করে বলল, আহা ফুপু, চিল্লাচ্ছ কেন? বড় বাড়ির লোকজনে মুখোমুখি হতে যাচ্ছি, একটু টিপটপ হতে হবে না? এই দেখো, সাব্বির ভাইয়ের পাঠানো ঘড়িও পরে নিয়েছে। এরপর সবাই এসে জড়ো হলো প্রিয়ান্তির ঘরে। মোজা দরজার সামনে এসে দাঁড়াতে মাহিরা বলল, এই মোজা, শুনলাম কার মাঝরাতে নাকি বরপক্ষ ঢাকা থেকে এসেছে, তুই দেখেছিস? মোজা মুখ কালো করে বলল, না তো, কয়েকবার চক্কর দিলাম সকাল থেকে, কাউকে ঘর থেকে বের হতে দেখি নাই, তবে বাড়ির সামনে কাদামাখা একটা জিপ গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে এসেছে। বাপরে, একদম কিলোমিটারি গাড়ির মতো দেখতে। মাহিরা মুজারের মাথায় একটা টোকা মেরে বলল, ধুর বেটা, গাড়ির কথা কে জিজ্ঞেস করেছে? বর দেখেছিস কিনা সেটা বল না। তবে দুলা ভাই নাকি সকালে কাজ করতে গিয়ে বরের বাড়ি একজনকে দেখে এসেছে। দুলা ভাই বলেছিল লোকটা নাকি ঢাল তলোয়ারের মতো একদম লম্বা, মারাত্মক হ্যামসাম দেখতে, তবে মুখটা নাকি গম্ভীর আর রাগী টাইপ। কিন্তু ওইটাই আর কিনা তার দুলাভাই নিশ্চিত বলতে পারেনি। ফুপিদের তাড়ানো জলদি পরিপাটি হয়ে নিচে নামলো ওরা। পিতলের কাঁসা ঢালা হাতে নিয়ে ছুটে হাওলাদার বাড়ির উদ্দেশ্য। দূরে পথ নয়, এই তো মাঝে একটা বাড়ি রেখে হাওলাদারের বাড়ি। মিনিট দুয়েকের মাথায় একত্রে এসে পৌঁছালো সেখানে। বাড়ির রূপনগরে বেশ পুরনো ঐতিহাসিক। মেহেরিনের ভাব ভবিষ্যৎ শ্বশুরারে নানান বাড়িটি, ধবধবে সাদা রঙের একটা দোতলা এক দালান, সামনে প্রস্থ ধানের, চারপাশে সুপরিচিত নারিকেল গাছের সুবন্যস্ত সারি। বিয়ের উপলক্ষে বাড়ির সামনে উঠোনে সাজানো হয়েছে, উঠোন জুড়ে টানানো হয়েছে লাল রঙের কাপড় দৃষ্টিনন্দ প্যান্ডেল। সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে মেহমানদের বসার চেয়ার। বাড়ির ফটকের কাছে নাফিস, পাভেল আর মাহিরা সহ অন্য কাজিনরা থামলো। ওরা কৌতূহল চোখে উকি ঝুঁকি দিতে লাগলো বর তার বন্ধুদের কোথাও দেখা যায় কিনা দেখতে।
তবে বাড়ির সামনে প্যান্ডেল তখন শুধু পরিবারের দু একজন প্রাণী আত্মীয় আর ডেকোরেশনের লোক ছাড়া পরিচিত বিশেষ কাউকে চোখে পড়লো না। সবাই যখন প্যান্ডেলের নানা রকম সাজগোজ দেখে মন্তব্য করতে ব্যস্ত, ঠিক তখনই একটি পেছনে পড়া প্রিয়ান্তি এক অস্বস্তিকর সমস্যা পড়লো। মিতালি জোর জবরদস্তিতে পরা শাড়ি আগলা আঁচলটা ওর ডান হাতের কাছে চুরির সূক্ষ্ম ফাঁকে আটকে গেছে। হাত নাড়াতে গেলে চুরি ঘষে শাড়িমিহীন সুতো টেনে ওঠা উপক্রম। মিতালি বিড়বিড় করে উঠল বিরক্তিতে, ধুরিয়ে কি মুসিবতে পড়লাম। বাম হাত দিয়ে ডান হাতের চুড়িগুলো ধরে শাড়ি পেছনের সুতোয় সাবধানে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। মাথা নিচু করে নিজের শাড়িলা আঁচলে পুরো মনোযোগ আটকে রেখেছে ও। ঠিক সেই মুহূর্তে হাওলাদার বাড়ির ভেতরে কারো কাজ করা বড় দরজা খুলে গেল। ভেতর থেকে একে একে বেরিয়ে এলেন দুজন যুবক। দুজনের গায়ে পাঞ্জাবি, একজনের পরনে হালকা নীলচে রঙের সিল্কের পাঞ্জাবি আর অন্যজনের পরনে গাঢ় অফ হোয়াইট রঙের। কথা বলতে বলতে সামনে এগোচ্ছে তারা। ওদের বের হতে দেখে মেহেরিনের জন্য কাজিনদের দলটা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মেহেরিন পাশে দাঁড়িয়ে থাকা ওর চাচাতো বোন রিয়া এক হাত দিয়ে মাহিরার বাহুতে চিমটি কেটে গায়ের উপর প্রায় ঢলে পড়লো ওর। মাহিরা, আমার একটু শক্ত করে ধর তো বোন, আমার পা জোড়া বোধহয় মাটির সাথে জমে বরফ হয়ে গেল রে। মাহিরা চোখ দুটো বড় বড় করে হা হয়ে তাকিয়ে থেকে ফিসফিস করে বলল, আমার অবস্থাও তো সেম। ওর ভাই রে, গ্রামের একই চিল দেখলাম। এরা কি কোনো ডিআইপিজি থেকে ল্যান্ড করলো নাকি? রিয়া আর ফুসফুস করে উঠলো, ইস, এদের কোনো একটাকে যদি আমার ভাগ্য লিখে রাখতাম তাহলে 3 বেলা খাওয়ার পরিবর্তে এদের চেহারা দেখে পেট ভরতাম আমি। পরপর ওদের পিছন থেকে নামলো আর একজন। এবার একটা ওদের দুটো থেকেও আরেক দুটো দেখতে সুদর্শন দেখতে। দেখতে দেখতে মন মাহিরা ঢুকে গিয়ে বলে, রে এটা তো দেখি আরেক জোস। কোনটা রেখে কোনটা দেখবো, কথা শেষ হতে না হতে সেই ঠিক পেছন থেকে নেমে এলো আরো একজন। গায়ে তার আকাশি রঙের সুতি পাঞ্জাবি, কাঁধ দুটো যেন পাহাড়ের মতো চওড়া, টান টান বলিষ্ঠ দেহবয়। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, ফর্সা সুগঠিত চিবুকার একজোড়া তীক্ষ্ণ করা চোখ। তাকে দেখা মাত্রই মাহিরার মুখ থেকে এক প্রকার আর্তনাদ বেরিয়ে এলো, ওরে প্রিয় রে, এটা তো দেখি ওই সামনের গুলোর থেকেও বেশি করা। ইস ইস, পুরো টসটসে টমেটো। আর তোর ভাই এক এক লাগবে। একে বিয়ে করে পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ছি না বলে দিলাম। প্রয়োজনে এ বাড়ির সামনে। সে তখনও মাথা নিচু করে নিজের ব্যস্ত হাতে কাছে চুড়ি থেকে শাড়ির ছুতোয় ছড়ানো আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। মেজাজটা এমনিতে খিচে আছে তোর। সে মাথা তুলে একদম নিরুত্তর গলায় বলল, তুই ভালো করে দেখ মাহিরা, আমি এসব ফালতু জিনিসের একদম ইন্টারেস্ট নই। পাশে দাঁড়িয়ে থাকা মিতালি এতক্ষণ কাজিনদের কাণ্ড কারখানা দেখে ঠোঁট টিপে হাসছিল। এবার ননদের দিকে একটু ঝুঁকে পড়ে বেশ টেনে টেনে রহস্য গলায় বউ আওড়ালো, আরে হারে প্রিয়, দেখো না একবার, দেখলে হয়তো ইন্টারেস্ট হলেও হয়ে যেতে পারো। প্রিয়ান্তি এবার একটু বিরক্ত হয়ে জবাব দিল, ভাবি তুমিও? মাহিরা এক প্রকার গায়ে জোরে প্রিয়ান্তির থুতনিটা ধরে ওর মুখ সেজে সামনের দিকে ঘুরিয়ে দিল। এবার চোখ তুলে আগে তাকায় ওই মাইয়া। বলাই হলো ইন্টারেস্ট না, আগে দেখ তারপর বল। অনিচ্ছা সত্ত্বেও মুখের সামনে ঘুরতে প্রিয়ান্তির নজর গিয়ে পড়লো সেই আকাশি পাঞ্জাবি পরা শরীরটার উপর। মাথায় বাজ পড়লো, অমনি বন্ধ হলো শ্বাস প্রশ্বাস। থমথমে গেল বুকের ধুকপুকানি, আটকে গেল চোখের পলক। কাজল কালো চোখ দুটো ছড়ায় এক অবিশ্বাস্য বিস্ময়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে সে কি করবে কি করবে না সব হারিয়ে এক প্রকার কিংকদন্ত মিল দাঁড়িয়ে থাকে রইল সেখানে। সেই তো পরিচিত অবয়ন, যে নিষ্পিত আর রাশভারী মানুষটা যার একটা মেসেজে অপেক্ষায় ছটফট করছে ও। প্রিয়ান্তি শুকিয়ে যাওয়া গোলাপি ঠোঁট দুটো আপনাতেই একটু ফাঁক হয়ে গেল চরম স্তব্ধে। মাঝে ওর গাল দিয়ে অফুরন্ত স্বরে বেরিয়ে এলো, কামানদার সাহেব, গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং পরবর্তী গল্পের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প ডেস্টিনি চলবে।